দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, খুব শীঘ্রই জাতীয় নির্বাচন আসতে যাচ্ছে এবং জাতীয় নির্বাচনের পরে একটি নতুন সরকার দায়িত্ব নেবেন। সেই প্রত্যাশা থেকে বিভিন্ন মহল থেকেই বিভিন্ন দাবি, প্রত্যাশা এবং সুপারিশ রাজনৈতিক দলগুলোর জন্য, আগামী সরকারের জন্য দেওয়া হচ্ছে। আমাদের অনুষ্ঠানেও আমরা বিভিন্ন খাতভিত্তিকভাবে আগামী সরকারের জন্য সুপারিশ এবং ভবিষ্যৎ নীতি আলোচনাগুলো এই অনুষ্ঠানে নিয়ে এসেছি, আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং আপনাদের মাধ্যমেও আগামী সরকারের জন্য এই নীতি সুপারিশগুলো আমরা প্রচার করছি। তারই অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে আমাদের যে ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন এবং ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন, তাদের কি ধরনের প্রত্যাশা আছে আগামী সরকারের প্রতি, কি ধরনের নীতি সাহায্য তারা চাচ্ছেন। আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে এসছে কারণ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যেটা আছে সেটা নিঃসন্দেহে এখন খুব ইতিবাচক অবস্থায় আছে তা না। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন তখন অর্থনীতির ভঙ্গুরতা খুব স্পষ্টভাবে বের হয়ে এসছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু প্রচেষ্টা ছিল যে এই অর্থনীতির ভেতরে যে শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনা, এটা সুশাসন ফিরিয়ে আনা এবং এটাকে সামনের দিনে আরও ত্বরান্বিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তার মধ্যে সবচাইতে দুটো যে জায়গায় খুব বেশি অগ্রগতি আমরা দেখিনি, তার একটা হলো কর্মসংস্থান আর একটা হলো ব্যক্তি খাতের বিনিয়োগ। এবং এই দুটো ক্ষেত্রেই আমাদের একটা আরেকটির সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত এবং আমাদের ব্যবসায়ী যে শ্রেণী আছেন, ব্যক্তি খাত আছেন, তাদের একটা বড় ভূমিকা এর ভিতরে থাকেন। তারা কিভাবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দেখছেন, কি ধরনের প্রেক্ষিত থেকে তারা তাদের সুপারিশ দিবেন, সেই বিষয়ে আলোচনা করবার জন্য আজকের অনুষ্ঠান। আমি আজকে দুজন আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নেতৃবৃন্দের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন জনাব হুমায়ুন রশিদ এবং আমার সাথে আছেন শামস মাহমুদ। তারা দুজনেই বাংলাদেশের ব্যক্তি খাতকে বিভিন্ন সময়ে বিভিন্ন যে অ্যাসোসিয়েশন আছে তার মাধ্যমে প্রতিনিধিত্ব করেছেন এবং করছেন। সুতরাং তাদের বিস্তারিত পরিচয়ের ভিতরে যাচ্ছি না, কিন্তু আমি আশা করি যে তাদের মাধ্যমে সার্বিকভাবে ব্যবসা ক্ষেত্র এবং ব্যবসায়ী যে গোষ্ঠী আছেন তাদের যেই দাবি, প্রত্যাশা এবং নীতি সুপারিশ সেটা এখানে উপস্থিত হবে। আপনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আলোচনাটা শুরু করবার আগে দর্শক, বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে অর্থনীতির হাল ধরার কঠিন চ্যালেঞ্জ দাঁড়াবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে গতি আনা এবং সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনা, এই তিনটি বিষয়ই হবে সবচেয়ে বড় পরীক্ষা। সরকারের নীতি ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ গতি। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। দেশের অধিকাংশ আমদানি রপ্তানি এই বন্দর দিয়েই হয়। এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাস্টমস কার্যক্রম। তাই বন্দর ও কাস্টমসকে দ্রুত আধুনিকায়ন করতে হবে। সেবা হতে হবে দ্রুত ও স্বচ্ছ। দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে হবে। পণ্য খালাসের সময় কমাতে হবে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে হবে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখা, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ সহজ করা, পুরনো আইন সংস্কার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদও দিয়েছেন তারা। ব্যবসায়ীরা জানান, পোশাক খাত বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিদেশি কার্যাদেশ কমে যাওয়ায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কিছু কারখানা বন্ধ হওয়ার পথে। ঋণ পরিশোধ ও শ্রমিকের বেতন দেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উদ্যোক্তারা। তাই নতুন সরকারকে বৈশ্বিক বাজারে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উদ্যোগী হতে হবে। অর্থনীতিবিদদের মতে, ব্যাংক ছাড়া ব্যবসা চলে না। কিন্তু ব্যাংক খাতে অনিয়মের কারণে অনেক ব্যবসায়ী নিজের আমানত তুলতেও পারছেন না। সুদের হারও খুব বেশি। এসব সমস্যার সমাধান না হলে অর্থনীতি চাঙ্গা হবে না। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের এলসি খোলার সুযোগ দিতে হবে। সহজ শর্তে ঋণ দিতে হবে। সুদের হার কমানো জরুরি। লম্বা একটা ভূমিকা আমি বলেছি অনুষ্ঠানের শুরুতে, আপনি নিশ্চয়ই শুনেছেন এবং আপনারা, আমি বলবো যে খুবই অ্যাক্টিভভাবে এনগেজড আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও বিভিন্ন সময়ে আপনারা কথা বলার চেষ্টা করেছেন এবং
একই সাথে পরবর্তী যে সরকার আসতে পারে, যে প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সাথেও আপনাদের আলোচনা হয়েছে। তারাও তাদের যে নীতি পদক্ষেপগুলো ওনারা নিতে পারেন সামনে নির্বাচনী ইশতেহার বা তাদের প্রতিশ্রুতির জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। কি জায়গায় আপনি মনে করেন যে প্রথম, আপনার যদি আমি প্রথম একটি দুটি প্রধানতম ফোকাস এরিয়া জিজ্ঞেস করি আগামী সরকারের জন্য, তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন? আপনার সামনে যে বড় বড় চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে কর্মসংস্থান। লোকজনের যদি কর্মসংস্থান করতে হয় তাহলে কিন্তু চেইন অফ চেঞ্জেস, অনেকগুলো পরিবর্তন, পরিবর্ধন এই জাতীয় জিনিসে অ্যাড্রেস করতে হবে। যেমন আপনি যদি উদাহরণ দিয়ে বলেন। আমি যদি বলি আপনাকে, ধরেন লজিস্টিক্সের ব্যাপারটা, টোটাল লজিস্টিক্সের কথা বলি, সেটা এয়ার কানেক্টিভিটি কিংবা এয়ার ট্রান্সপোর্টেশনস কিংবা পোর্ট কিংবা পোর্টের ট্রান্সপোর্টেশনস কিংবা এই লোকাল যে রিভারাইন ট্রান্সপোর্টেশনস কিংবা রাস্তার যদি কানেক্টিভিটি বলেন, এই জায়গাগুলোকে কিন্তু ইজ অফ ডুইং বিজনেসে অনেকখানি কস্ট বাড়িয়ে দিচ্ছে। সে আমদানি ক্ষেত্রেও বাড়াচ্ছে, রপ্তানি ক্ষেত্রেও আমাদের বাড়াচ্ছে। পরিবহন খরচটা অনেক বেশি। আমাদের পরিবহন খরচটা বেশি, এক। দুই নম্বর হচ্ছে, আমি ধরেন এনার্জি নিয়ে মূলত কাজ করি, এনার্জি সেক্টরে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আসছে, সেটা হচ্ছে গ্যাসের স্বল্পতা। ডোমেস্টিক গ্যাস কিন্তু আসছে না, এক্সপ্লোরেশন হচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। দুই, আগামীতে এই জিনিসটাকে অ্যাড্রেস করতেই হবে, এবং কিভাবে অ্যাড্রেস করবে সেটা স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে। যারা শিল্পে আগামীতে বিনিয়োগ করবে তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাস। সাম্প্রতিক সময়ে আমার মনে হয় যারা দর্শকরা আছেন তারাও এটা তো নিঃসন্দেহে প্রথম মানে একেবারে ফিল করেছেন যে বাসাবাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না। সুতরাং কলকারখানায় যে আপনারা যে অভিযোগ করেন সেটাকে সবাই হয়তো, আমরা তো আর প্রতিদিন এটা প্রত্যক্ষভাবে দেখি না, কিন্তু এখন তো তারাও বুঝতে পারছেন গ্যাসের আসলে ক্রাইসিসটা সামনের দিনে কি মানে এটা কি আরও বাড়বে, নাকি আমরা ব্যবস্থা নিচ্ছি যে এটা সামনের দিকে কমবে? কারণ একটা বড় আলোচনা, আমি কেন বলছি এই কথাটা, অনেকেই আমাকে বলেছেন আপনি নির্বাচিত সরকার আসলে অনেকে বিনিয়োগ করবেন, বিনিয়োগকারীরা বসে আছেন নির্বাচিত সরকার আসার জন্য, যে তাদের নীতিতে কোনো বড় পরিবর্তন হয় কিনা, নীতি সিদ্ধান্ত নিবে কিনা, কিন্তু অবকাঠামোগত যেই সুবিধাটা এইটা নিশ্চিত করতে হবে তাদেরকে। তো সরকারের সময় দেখেছি অনেক বেশি পাওয়ার জেনারেশনকে ফোকাস করা হয়েছে, কিন্তু সাপ্লাই চেইন অফ যে মানে প্রাইমারি এনার্জি, এটাকে কম অ্যাড্রেস করা হয়েছে। এই জিনিসটাকে অ্যাড্রেস না করানোতে যে জিনিসটা ডোমেস্টিক এক্সপ্লোরেশনসটাকে অ্যাড্রেস কিন্তু হয় নাই। সামনে কি হবে? আপনার সামনে কিন্তু এই যে আগামীতে যে সরকার আসবেন ওনাকে কিন্তু প্রথমেই অ্যাড্রেস করতে হবে মিক্স জ্বালানি কিভাবে আরও বেশি সিকিউরিটাইজ করতে পারে বাংলাদেশের এনার্জি মানে সিকিউরিটি। এখন যে আমরা গ্যাস নির্ভরতায় আছি বা তেল নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে আছি, এইটার সাথে আপনি নতুন ধরনের জ্বালানিকে যুক্ত করতে বলছেন? না, আমি ঠিক ওভাবে বলছি না যে আনপ্ল্যান্ড ওয়েতে যাতে কোনোভাবে আর আমরা না আগাই। আমরা আগামীতে যদি আগাতে হয় আমাদেরকে শুধু জেনারেশনকে অ্যাড্রেস করলেই হবে না, আমাদেরকে এনার্জি সাপ্লাই চেইনটাকে ঠিক করলেই হবে না, আমাদের এটার সাথে ট্রান্সমিশনকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, ডিস্ট্রিবিউশনকে অ্যাড্রেস করতে হবে, ইনস্ট্রুমেন্টেশনকে অ্যাড্রেস করতে হবে। চেইন অফ এটা ওই এনার্জি এবং পাওয়ার ইন্টিগ্রেটেড যে মাস্টার প্ল্যান আছে ওই মাস্টার প্ল্যানকে ফলো করতে হবে, এবং এই মাস্টার প্ল্যানটা রিভিজিট করা দরকার। এই আগামীতে যিনি সরকারে আসবেন ওনারা, আমি আশা করি এবং ওনাদের কাছে রিকমেন্ডেশনস, ওনারা যাতে রিভিজিট করে। জ্বালানি খাতের মাস্টার প্ল্যান একটা বড় জায়গা আর কি জি। আপনি বলছেন। আমি শামস মাহমুদ আপনার কাছ থেকে আসি, যেহেতু হুমায়ুন রশিদ সরাসরি জ্বালানি খাতের সাথে একটা যুক্ততা ওনার আছে, ওখানে ওনার বিনিয়োগ আছে, এখনো কি একই রকমই দেখেন কিনা? এবং মানে কেউ যদি বিনিয়োগ করতে চায়, আমি নতুন বিনিয়োগের কথা বলছি, একটা তো হলো যে এখন যেটা চালু আছে, নতুন বিনিয়োগ করতে চাইলে এখনো কি অবকাঠামোগত জায়গাগুলো আমাদের মানে একই রকমই সমস্যা আছে? তাহলে কি মেসেজটা সামনের দিনে যেই মানে বিনিয়োগকারীরা আছেন তাদের কাছে দ্রুত বিনিয়োগ আনার ক্ষেত্রে কি হবেন? কারণ উনি যে মাস্টার প্ল্যানের কথা বলছেন, আমি যদি আমার কারিগরি চিন্তার দিক থেকে বলি, এটা 6 মাস 1 বছর লেগে যাবে এটা তৈরি করতে, তারপর ওটাকে বাস্তবায়ন, আর সেইটা তো অনেক মানে মধ্যমেয়াদী জায়গায় চলে যাবে। দ্রুত কি করব? বড় যে জিনিসটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা যখন পত্রপত্রিকা পড়ি আমরা পড়ছি যে এগুলো নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতায় এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা কিছু দেখছি না। আমি একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ। এখানে ক্যাশ ফ্লো, এক্সিস্টিং ব্যবসা, আপনি তো বিনিয়োগের কথা বলছেন, আমি বিনিয়োগ বাদ দিলাম এখন।
এক্সিস্টিং বিজনেসের সার্ভাইভালের না, অর্থনীতির চাকা সচল রাখা। এখন মানে বর্তমান যারা ব্যবসা করছি আমাদের এক্সিস্টেন্সের কোয়েশ্চেন মার্ক চলে আসে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কিছু ডিসিশনের কারণে। এটার নাম্বার ওয়ান, আমার গত বছর যে জ্বালানির গ্যাসের দাম বৃদ্ধি হলো, হ্যাঁ, আপনার ওই ইনক্রিমেন্টে আমার জাস্ট গ্যাস বিল 24 কোটি টাকা এক্সট্রা আসছে এই বছর। আমার কিন্তু ক্যাপাসিটি সেম, বায়ার সেম, তো 24 কোটি টাকা যখন আমার এক্সেস বিল আসে, এটা কিন্তু মানে আমি বাধ্য হচ্ছে এখন না, দিতে। এইটা আমাকে বলেন না না, শামসুল, যে দিচ্ছি। আপনি 24 কোটি টাকা বেশি বিল দিয়েছেন, জি, কিন্তু আপনার যেই প্রতিশ্রুতিটা ছিল, কোয়ালিটি অফ প্রতিশ্রুতি ছিল যে আপনি বিল এখন- বাড়াবো কিন্তু হ্যাঁ, আমি এখন সরবরাহ হ্যাঁ, করব। কিন্তু এখন জিনিসটা সেটা হলো কি যে- আপনারা পান নাই? না, এখানে জিনিসটা হলো যে আমি এক প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম, হ্যাঁ, আপনি ওখানে মানে 10% চাল দিয়ে বললেন যে আমি তো বিরিয়ানি দিচ্ছি তোমাকে। হুম। জিনিসটা এরকম হয়ে গেছে। সুতরাং আমার যে সরবরাহ বাড়ে পিএসআই, নাই। আমার যে পিএসআই, হুম। আমার মেশিন রান করার জন্য একটা মিনিমাম পিএসআই লাগে। আপনি আমাকে গ্যাস মানে দিচ্ছেন, এটা ঠিক আছে, 1 চাপের চাপের একটা 1 পিএসআই সূচক, দিচ্ছেন, হ্যাঁ। 1 পিএসআই আমার কিচ্ছু হয় না, আই নিড মিনিমাম 8 পিএসআই। হুম। আপনি আমাকে ওটা দেননি, কিন্তু বিলিং করার সময় ঠিকই আমার থেকে বিল নিচ্ছেন। হুম। হ্যাঁ, তো এই জিনিসগুলো ওনারা করেছে। তারপর এখানে আরেকটা যে জিনিসটা আছে ওটা হলো যে যেমন আমি একটা এক্সপেনশনের জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম 3 বছর আগে, হুম। সব কিছু করে ফেলেছি, মেশিন চলে এসেছে, চলে আসে, সরকারের নীতিমালায় আছে যে ইকোনমিক জোন অথবা ইপিজেড এর মধ্যে যে ফ্যাক্টরিগুলো আছে ওনারা গ্যাস অ্যাপ্লিকেশন করলেই ওনারা গ্যাস পেয়ে যাবে। আমি এক্সিস্টিং ব্যবসায়ী 30 টাকা পে করব, নতুন সংযোগ আমি যদি আসলে নতুন একটা ফ্যাক্টরি করি, কালকে যদি একটা গার্মেন্টস করি অথবা টেক্সটাইল মিল করি, ওখানে আমার 40 টাকা নির্ধারণ করেছে আমার গ্যাস বিল। তো কি জন্য একজন লাইক ফর লাইক ইন্ডাস্ট্রিতে উনি কি জন্য 10 টাকা বেশি পে করে, মানে 25% বেশি পে করে এখানে ইনভেস্টমেন্ট করবে? সো দেয়ার হ্যাজ টু বি রেশনাল ডিসিশন। হ্যাঁ, এটা এক নম্বর। অ্যান্ড এখানে আরেকটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে মানে অবস্থা, মানে নেক্সট যে গভর্নমেন্ট আসবে এর থেকে বড় যে চ্যালেঞ্জ ওনারা ফেস করবে ওটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে। ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা যেটা দেখছি যে যেমন রিজার্ভ বাড়ছে, রিজার্ভ কীভাবে বাড়ছে, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়াচ্ছে কীভাবে, ওনারা মপ আপ করছে ডিফারেন্ট ইয়ার থেকে, ওবিওর থেকে টাকা নিয়ে নিচ্ছে, রাইট? ওবিও হলো যে অফশোর ব্যাংকিং থেকে ওনারা টাকা মপ আপ করে নিয়ে নিচ্ছে। যখন ওটা করছে ওনারা, আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সাথে যারা লিঙ্কড, আমরা কিন্তু ইউজুয়ালি ওবিওর থেকে ডলারের বিপরীতে ডলার হ্যাঁ নিলে আমার এক্সচেঞ্জ লসটা হয় না। এখন ওনারা যখন নিয়ে নিচ্ছে, এক্সিস্টিং ব্যাংকরা রেমিটেন্স উচ্চ হারে কিনতে লাগছে অ্যান্ড ওটার ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে। তো আইদার ওই যেহেতু ধরেন আগে 500 মিলিয়ন ছিল, এখন ব্যাংকের কাছে আছেই ধরেন 10 মিলিয়ন, এখন সবাই ওই অ্যাক্সেস পাচ্ছে না। তো আমার এখন এটা বিপরীত। কিন্তু শামসুল, আমি যদি বলি যে এখন এই যেটা আমরা বিনিময় হার বলি, এক্সচেঞ্জ রেট মার্কেট, এটাকে বলা হয়েছে যে বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া, এবং এইটা সেইখান থেকে সরকার কিনলেও সেখান থেকে কিনতে হচ্ছে। সুতরাং আপনার যদি মানে এই ব্যাংকগুলো কি চাইলে তাদেরটা ধরে রাখতে পারে না, নাকি তারা কিনতে মানে বিক্রি করতে বাধ্য? পিছিয়ে কি হয়েছে অথবা ইয়ে নিয়ে কথা বলতে চাই না, বাট দ্য রিয়ালিটি ইজ ওয়ার্ল্ডে যেখানে সব দেশের ইকোনমিতে ডলার মানে ওদের লোকাল কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে, দে লুজিং আউট এগেইনস্ট দ্য ডলার। এই যে 2 দিন আগে এই ওয়ার্শ ফেডারেল রিজার্ভের যে ডেজিগনেটেড চেয়ারম্যান, ওনার নাম অ্যানাউন্স করার পরে আমরা দেখলাম যে ডলার হ্যাজ স্ট্রেনথেনড। হ্যাঁ, অনলি ইন বাংলাদেশ, এই পুরো দুনিয়াতে একটা দেশে ডলার হ্যাজ উইকেন্ড এগেইনস্ট দ্য টাকা হ্যাজ স্ট্রেনথেনড। সো আমরা তো এখানে র্যাশনাল কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সো দ্যাট লিডস টু কোয়েশ্চন। এই টাইপের জিনিস আগামী সরকার আসলে দেয়ার হ্যাজ টু বি র্যাশনালাইজেশন অফ এভরিথিং। এখানে ফাইন্যান্সিয়াল সেক্টর আছে অনেক, মানে যে অবস্থায় ছিল বিগত দিনে ওর থেকে এখন একটা আস্থা এসেছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরছি। জানতে চাইব নতুন সরকারের কাছে ব্যবসায়ী মহলের কি প্রত্যাশা। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়:
মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ে ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম দুজন শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে। আমার সাথে আছেন হুমায়ুন রশিদ এবং আমার সাথে আছেন শামস মাহমুদ। বিরতির আগে হুমায়ুন রশিদ আলোচনা করছিলাম যে ব্যবসায়ী মহলের প্রত্যাশা। আপনি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছিলেন, অর্থাৎ একটা, আমি মানে দর্শকদের জন্য সহজ করে বলি, ব্যবসা সহজভাবে যেন করা যায়, এটার প্রক্রিয়া যেন সহজ হয়। একটা বড় জায়গা থাকে হলো এটা যে কেউ নতুন ব্যবসা শুরু করতে চাইলে বা নতুন করে যদি এক্সপ্যানশন করতে যান, আর একটা প্রতিষ্ঠানের খুলতে চান, সেই লাইসেন্সগুলো করা, সেটার জন্য পারমিশনগুলো যেগুলো লাগে এটা করা। একটা নতুন উদ্যোগ যেটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিলেন এবং সেটা এখন ওনারা সেই অর্থে উদ্বোধন করলেন একটা পোর্টালের মাধ্যমে, এবং এইটা অনেকদিন ধরে আলোচনা চলছিল। কারণ ওয়ান স্টপ সার্ভিসের কথা বোধহয় আজকে থেকে অন্তত পক্ষে প্রায় 1.5-2 দশক ধরেই আমরা শুনছি যে একটা করার দরকার, আমরা এটা করব, করব, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো থাকবে। তো এই পোর্টালের যে উদ্বোধন হলো, বা আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে ব্যবসা খুলতে গেলে আমরা দীর্ঘদিন ধরে বলেছি অন্যান্য অনেক দেশেই 3 দিনে, কোথাও 1 দিনেও আছে, 1 দিনে আপনি ব্যবসা খুলে ফেলতে পারেন, 3 দিনে, কোথাও কোথাও 7 দিনে করতে হয়। বাংলাদেশে এটা 6 মাস, এবং সেই অর্থে গ্যাসের সংযোগ পেতে শামস মাহমুদ এই অনুষ্ঠানেই বলছিলেন বিরতির আগে যে 2 বছর ধরে অপেক্ষা করছেন। তো সেই ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ মানে আসলে কতখানি কার্যকর হয়েছে? কারণ এইরকম পোর্টাল বা সিস্টেমের কথা আমরা আগে দেখেছি, বা কার্যকর এটাকে এগিয়ে নিতে হলে নতুন সরকারকে কি করতে হবে? বাংলা বীজ বলে .com বলে একটা ইয়ে আসছে। এটা একটা কিন্তু মহতী উদ্যোগ, এটা প্রশংসার দাবি রাখে। এক কারণ কি, যে এটা বা আমাদের যখনই আমরা কোনো না কোনো টেবিলে যাই, সোজা মোটা দাগে যেটা বুঝি সেটা হচ্ছে টেবিলে গেলেই টেবিলের একটা সময় এবং খরচ বেড়ে যায়। এই কালচারটা কিন্তু আমরা যদি বলি 54 বছর, এই 54 বছরই চলছে, এটা চেঞ্জ হয় নাই। যদি ওয়ান স্টপ সার্ভিস কিংবা অনলাইনে এই অ্যাপ্লিকেশনসগুলো যদি দেওয়া যায় এবং সরকার যদি দায়িত্ব নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, যিনি অ্যাপ্লিকেশন করেছেন উনি কিন্তু উদ্যোক্তা, উনি কিন্তু ইনভেস্ট করছেন, উনি কিন্তু রিস্ক নিচ্ছেন, বুঝতে হবে এই জায়গাটায়। আর উনি ফ্যাসিলিটেট করবেন জিনিসটাকে। উনি কিন্তু এই জায়গাটায় ভুল বোঝাবুঝি হচ্ছে, উনি কমপ্লেক্স করছেন ওই টেবিলে যিনি বসে আছেন। এই জায়গা থেকে যে আগামী সরকার যিনি আসবেন ওনাকে বুঝতে হবে যে এই জায়গাটাকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। আমি অন্য প্রসঙ্গে আবার ফিরব। আমি এই প্রসঙ্গটা একটু শামস মাহমুদ আপনার কাছ থেকেও দ্রুত জানতে চাই যে পোর্টালটা কেমন হলো, বা এইটার যে একটা জায়গায় লাইসেন্স নেওয়ার কথা চলছে, এবং আরেকটা বিষয় আমি সম্পর্কিত আছে যে বড় উদ্যোগের কথা বলেছিলেন, সেটা হলো অনেকগুলো এখন সরকারি এজেন্সি বিনিয়োগ নিয়ে কাজ করেন, এটাকে একীভূত করার কথা বলা হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ভেতরেই এটা। তার ভিতরে আপনার যে কারখানা বা আপনার যে প্রতিষ্ঠান আছেন তার, সেটা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোনের ভিতরে আছেন। ইউজুয়ালি আপনার যেই এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো আছে রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ, তার বাইরে যেই আমরা বলি যে স্পেশাল ইকোনমিক জোন, বেজা আছে, মানে এইটার থেকে অন্যান্য এক্সপোর্ট প্রসেসিং জোন আমরা মনে করি যে একটু বোধহয় বেটার
বিজনেস কন্ডিশনে থাকে, ওখানে জিনিসগুলো একটু সহজ হয়, ফলে রপ্তানিকারক হিসেবে আপনারা সবসময় ওখানে যেতে চান। তো এইটারই কি অগ্রগতি হলো, এবং এই বিজনেস পোর্টাল সম্পর্কে আপনার ফার্স্ট ইমপ্রেশন কি? না, বিজনেস পোর্টালের এটা ডেফিনেটলি ওয়ান স্টপ সার্ভিস যদি হয়, ইজ অফ ডুইং বিজনেস যেটা হুমায়ুন ভাই যেটা বলেছে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি, মানে এটা এই যুগে আজকে এখানে দিস ইজ নিডেড। মানে একটা ডেস্কের থেকে যেমন মানে একটা ব্যবসা করার জন্য যদি আমার 18টা মন্ত্রণালয়ে ঘুরতে লাগে, হ্যাঁ, ওটা না করে আমি ওয়ান স্টপ মানে এখানে বসে সব কিছু পাচ্ছি। সো এটা ডেফিনেটলি, কিন্তু এখানে ওটা দেখতে লাগবে যে মানে এইখানে যদি কোনো ত্রুটি হয়, ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিলাম, ওখানে কোনো ভুল হয়েছে, ওইটা কিভাবে আমি জানবো যে মানে এই আগে আগে যেই সব প্রবলেমগুলো ছিল এখানেই ছিল যে ভুল হলে ওইটা প্রসেস হতো না, কিন্তু আমি জানতে পারতাম না যে ওখানে কোনো ভুল হয়েছে নাকি। তো হোপফুলি এগুলো রেকটিফাই করে ওনারা ফিডব্যাক নিয়েছে, ফিডব্যাক নিয়ে এখন যে অ্যাপ্লিকেশনটা করেছে, এই পোর্টালটা খোলা হয়েছে, অ্যান্ড হোপফুলি ইট উইল ওয়ার্ক। যদি এটা আসলে কাজ করে তাহলে এটা ব্যবসার একটা নতুন একটা ইয়ে আনবে, একটা ডাইমেনশন আনবে, অ্যান্ড ইট উইল বি রিয়েলি গুড ফর দ্য বিজনেস কমিউনিটি অ্যাজ এ হোল। আর সেকেন্ড যে কোয়েশ্চেন আপনি করেছেন যে একত্রীকরণ, যে 6টা যে জোন আছে, এখন এইখানে কিছু জিনিস আছে। এখানে যেমন আমার ফ্যাক্টরি হলো ইপিজেডে, হ্যাঁ, ব্যবসার আন্ডারে। ওখানেও কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি যে বিগত এটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় না, এটা বিগত সরকারের সময় থেকে যেটা চলে আসছে, এখানে এনবিআর সাথে অথবা অন্য মিনিস্ট্রি, অন্য দপ্তরের সাথে একটা ওভারল্যাপ হচ্ছে সব কিছুতে। যেমন ব্যবসা শুড বি দ্য ফুল অথরিটি টু গ্রান্ট মি গ্যাস কানেকশন, ইলেকট্রিসিটি কানেকশন, তারপরে যে পারমিশনগুলো আছে এগুলো সব ওনারাই দিবে আমাকে। কিন্তু আনফর্চুনেটলি এখানে কিন্তু কাস্টমস এনবিআর মতন কাজ করে, গ্যাস যে সরবরাহ যারা করে ওনার মতন কাজ করে। তো এখানে কিন্তু ডিসকানেক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস যেটা ব্যবসা করে ওটা হলো যে সিকিউরিটি এনশোর করে, কিন্তু ওটাও আমরা দেখেছি ল্যান্ড পাওয়াটার ল্যান্ড ইজ দ্য অনলি রিজন উই গো টু ব্যবসা। ওখানে নির্ভেজাল আপনি জায়গা পাচ্ছেন, হ্যাঁ, এইটা একটা বড় একটা জিনিস। কিন্তু এখানেও কিন্তু আবার জিনিস আছে, যখন একত্রকরণ করবেন এখানে একটা জিনিস, মানে আমি যেটা অ্যাজ আ ইনভেস্টার আমি এটা সাপোর্ট করি না এটাকে একত্রীকরণ করা, বিকজ ব্যবসাতে যারা কর্মরত আছে এনারা কিন্তু ছোট লেভেল থেকে বড় ধর মেম্বার পর্যন্ত হয়ে যায়। তো ওনারা এভরিডে যে ইনভেস্টরদের সাথে কথা বলে যে প্রবলেমগুলো আছে, ওনারা একটা আইডিয়া থাকে যে এই জিনিসটা এইভাবে ওনাদের একটা অভিজ্ঞতা চলে আসে। এখন বেসিক যেটা ছোট জোন একটা, ওখানে কিন্তু নেচার অফ বিজনেস ইজ ভেরি ডিফারেন্ট দেন এক্সপোর্ট, হ্যাঁ। তো এই জায়গাটা আর এদের প্রমোশন যেটা হবে, এখানে একটা বড় যে প্রবলেম হবে, এখানে ম্যান পাওয়ারের একটা যখন রিঅ্যালাইনমেন্টটা হবে, এখানে বেসিক থেকে যদি কেউ এখন আসে ব্যবসাতে, উনি কিন্তু আমার প্রবলেমটা বুঝবে না, হ্যাঁ। আবার এখানে যেটা আছে, যেমন ফর এক্সাম্পল ইপিজেডের মধ্যে আমরা পানির জন্য পে করি 56 টাকা পার কিউবিক মিটার, উইচ ইজ দ্য হায়েস্ট ইন বাংলাদেশ, যেখানে জোনের বাইরে 2 টাকা করে মানুষ পে করে। তো তখন রিকনসিলিয়েশনটা কিভাবে করবেন, এই কোয়েশ্চেনগুলো এখানে চলে আসে। আমরা কিভাবে, মানে বিদেশি বিনিয়োগ না আনলে, শুধুমাত্র দেশীয় বিনিয়োগ দিয়ে তো আমরা যেই কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি, যেই মানে ম্যাগনিফিসেন্ট এমপ্লয়মেন্ট নাম্বারগুলো প্রতিশ্রুতি পাচ্ছি আমরা রাজনৈতিক দলের কাছে, ওইটা তো আর পাওয়া যাবে না। তো বিদেশি বিনিয়োগকারীদের জন্য কি চান ওনারা? আপনি যদি দেখেন যে কেন বিদেশি বিনিয়োগকারী আসছে না, প্রথমত আপনার লাইসেন্সিং, দ্বিতীয়ত হচ্ছে কাস্টমস অ্যান্ড এনভিআর ফর্মালিটিস, তৃতীয়ত আপনার এই লজিস্টিক যেটা, 4 নম্বর হচ্ছে ব্যাংকিং সিস্টেম, যে তার যে প্রফিট রেমিটেন্স করে নিয়ে যাবে সেটা, ট্যাক্সেশনস, ইনকাম ট্যাক্সের যে জটিলতা আছে, এই সবগুলো মিলিয়ে এক নাম্বারস অফ সমস্যা আছে। অতি সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না যে অনেকগুলো বিদেশি ইনভেস্টার্স ফেরত চলে গেছে তাদের দেশে, ডিসইনভেস্টেড হয়ে গেছে, কেউ কেউ আবার বিক্রি করে দিচ্ছে, কেউ কেউ আবার বিদেশি বিনিয়োগকারী তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টটাকে উইথড্র করে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি যে বাংলাদেশে কিন্তু অপরচুনিটি অনেক ভালো। আপনারা এই জাপানে বলেন, কোরিয়াতে বলেন, চায়নাতে বলেন, অনেক সানসেট ইন্ডাস্ট্রিজ আছে যেগুলা রিলোকেট করার জন্য বাংলাদেশ ছিল সেফ হেভেন, খুব ভালো জায়গা ছিল। কিন্তু ওরা যখনই দেখে এই যে ব্যুরোক্রেসি, এই যে কমপ্লেক্স ইস্যুস, এই জিনিসগুলোকে ডিসহার্টেন করে, এই জিনিসটাকে তাদেরকে এনকারেজ করে না। আমরা ওই জায়গাটাতে অ্যাড্রেস করতে পারি নাই। আমরা যারা যখনই এসছে ক্ষমতায়,
তারা বলেছে বিদেশি বিনিয়োগকারীদেরকে আনার জন্য তারা যাচ্ছেন, অনেক সফর করেছেন, কিন্তু প্রিপারেশন ওনারা কেন আনতে পারছেন না এই জিনিসটা ওনারা অ্যানালাইসিস করেন নাই। কোনো সরকারের সময় হয়নি এই জিনিসটা। আগামীতে যে সরকার আসবেন ওনার প্রথম কাজ হবে যে কি করলে বিদেশি বিনিয়োগকারীরা আসতে পারে। মার্কেট অ্যাক্সেসিবিলিটি, আসিয়ান মার্কেট আছে, ইন্ডিয়ান মার্কেট আছে, চায়না মার্কেট আছে, আমরা শুধু গার্মেন্টসে থাকবো কেন? পাশাপাশি তো অনেক ডিউরেবল নন ডিউরেবল গুডস আছে যেগুলো আমরা রপ্তানি করতে পারি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আলোচনা করছিলাম ব্যবসায়িক যে মহল আছেন তাদের কি দাবি সরকারের কাছে থাকবে, নতুন সরকার আসতে যাচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলো, প্রত্যাশাগুলো আমরা শুনবো। বিরতির পর আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলে পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। শামস মাহমুদ, বিরতির আগে আলোচনা করছিলাম বিভিন্ন বিনিয়োগের জায়গায় আলোচনা হচ্ছিল, ব্যবসা বাণিজ্যের আলোচনা হচ্ছিল। বাংলাদেশের এই বাণিজ্য নীতি আমাদের রপ্তানি বাড়ানোর জন্য কেমন হওয়া উচিত, এবং আমার দেশের ভিতরেও যেই শুল্ক কাঠামো আছে, যেই ধরনের আমরা প্রোটেকশন রেজিম ছিল, সেইগুলোর ব্যাপারে মানে আপনাদের পরামর্শ কি থাকবে? যে কারণ এটা তো একটা খুবই কঠিন সময়ের ভিতর দিয়ে যাবে। আপনি যেটা বলেছেন যে যেমন এফটিএ, তারপরে যে ট্রিটি ডিফারেন্ট, যেমন জাপানের সাথে আমাদের এখন হচ্ছে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট। এইখানে সবচেয়েতে মানে নেক্সট যে গভর্নমেন্ট আসবে ওনাদের ডেফিনেটলি দে হ্যাভ টু গো ফর পিটিএ, এফটিএ, কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট যেগুলো আছে এগুলো করতেই লাগবে, কারণ এখন গ্লোবালাইজেশনের যুগে রিজনাল ইন্টিগ্রেশন ইজ অলসো কি। এখানে যেমন একটা জিনিস যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা চেঞ্জ করতে লাগবে, ইট উইল মানে নট বি ইজি, এটা সহজ হবে না। আমাদের বিউরোক্র্যাটদের মাইন্ডসেট হ্যাজ টু চেঞ্জ ফার্স্ট। মাইন্ডসেট বলতে কি? মাইন্ডসেট মানে যেমন আমাদের ইনভেস্টমেন্ট সিকিং, মানে ইনভেস্টমেন্ট কিভাবে আনতে লাগে ওইভাবে চিন্তা করতে হবে বিউরোক্রেসি। থাইল্যান্ডের সাথে ইন্টেন্ট টু ফর এফটিএ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ওটা কোনো কার্যকর হচ্ছে না। কি জন্য? যখনই আমরা কথা বলতে চাই ওরা ব্যালেন্স অফ ট্রেড নিয়ে আসে, যে হেভিলি টিল্টেড ইন ফেভার অফ থাইল্যান্ড। হ্যাঁ, 1.2 বিলিয়ন থাইল্যান্ড থেকে আমরা আমদানি করি, বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় অনলি 200 মিলিয়ন। হ্যাঁ,
সো এই এক্সাম্পলটা আনে যে বলে যে এরকম করলে তো সব দেশের টাকা চলে যাবে, মানে আমাদের ব্যালেন্স কিন্তু এইটা তো না, কিন্তু যুক্তরাষ্ট্রের এখানে মতো দেখেন- যুক্তি না, হলো, কারণ আমরা যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান না, ইউনিয়ন কিন্তু বাজারে রপ্তানি এখানে করি। দেখেন না, কিন্তু এখানে যে জিনিসটা ওনারা দেখছে না, 90% of the imports from Thailand are raw materials Exactly, for the industry, exactly. যেটা ভ্যালুয়েশন করে আমরা So আবার এটা রি-এক্সপোর্ট তো করছি। সত্যি আছে, আমি চায়না, ইন্ডিয়া, Exactly. থাইল্যান্ডের মতন দেশগুলো Exactly. থেকে আমদানি করছি কাঁচামাল, আমার যে মেশিনারিজ আছে জি। সেগুলো, এবং আমি রপ্তানি করছি। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা, এই বেসিক জিনিস যদি রিয়েলাইজেশন না হয়, তাহলে আমরা খালি কথাই বলে যাব, আপনার সাথে 10 বছর পর এখানে বসবো, একই কথা আমরা বলবো। তো এই জিনিসটা দে নিড টু রিয়েলাইজ। হ্যাঁ, অ্যান্ড আরেকটা হলো যে আসিয়ানে মানে আমাদের এখন উই শুড লুক ফর আসিয়ান ইন্টিগ্রেশন ইনটু আসিয়ান। থাইল্যান্ডের সাথে আমাদের এক্সপোর্ট কেন কম? বাংলাদেশ থেকে এক্সপোর্ট কী জন্য কম হয়? বিকজ ওখানে যে ট্যারিফ স্ট্রাকচার যেটা আছে এটা কন্ডিউসিভ না। নাম্বার 2, আমি মনে করি যে থাইল্যান্ড, কারণ থাইল্যান্ড ইজ দ্য গেটওয়ে টু আসিয়ান। সো আসিয়ানের সাথে করতে লাগবে এটা করতে, এবং ভারতের সাথে আমাদের উই নিড ক্লোজার রিজনাল ইন্টিগ্রেশন, কারণ ভারত আমার অনেক সেক্টর আছে, ইনক্লুডিং কনস্ট্রাকশন, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেখানে উই আর ইভেন আমার এগ্রিকালচার সেক্টর, মানে অনেক অংশে কিন্তু কেমিক্যাল সেক্টর বলেন যাই আছে, উই আর ইন্টার রিলেটেড। একই প্রশ্নটা আমি ফেরত আসি হুমায়ুন রশিদের কাছে। শামসের সাথে একমত যে ভারতের সাথে কিন্তু আমরা যেটা এক্সপোর্ট করতে পারবো ভারতে, সেটা হচ্ছে অনেক বেশি সার্ভিস সেক্টরসটা। অনেক জায়গায় কিন্তু ভারত কিন্তু পিছিয়ে অন্য সার্ভিস সেক্টরে চলে যাচ্ছে। যেমন যদি আপনি উদাহরণ দেন। আমি যদি বলি আপনাকে, ধরেন কনস্ট্রাকশন লেবার কিন্তু ভারতে কমে যাচ্ছে, গার্মেন্টস লেবার কমে যাচ্ছে, অন্যান্য লেবার কমে যাচ্ছে, কারণ তারা অন্য সেক্টরে মুভ করছে। এই জায়গাটায় কিন্তু আমাদের সুযোগ হবে ভবিষ্যতে। ফলে প্রত্যেকটা নেইবারের সাথে আমাদের সুসম্পর্ক করতে হবে। এটা কিন্তু আগামী যে সরকারই আসুক না কেন, এটা হচ্ছে অপরচুনিটি ক্রিয়েট করা। আমি সেকেন্ড যেটা বলি, যে আমার একটা বড় জায়গা আছে মিডল ইস্ট কান্ট্রি বা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে, যে তাদের এখন যুক্তরাষ্ট্র যে নীতি নিচ্ছে তাদের সাথে দ্বিপাক্ষিক। আমার সার্বিক যেই মানে এতদিন ধরে আমরা যেই একটা সংরক্ষিত একটা, আমি বলবো যে কনজারভেটিভ আমরা অ্যাপ্রোচ নিয়েছি আমাদের ট্রেডের ব্যারিয়ারগুলোকে দিয়ে, বাংলাদেশের বিনিয়োগকারীদেরকে এক ধরনের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, সেই জায়গাটার পরিবর্তনটা কি গতিতে দেখছেন? কারণ সবাই আমরা এখন বুঝি যে আস্তে আস্তে আমাদেরকে ওপেন আপ হতে হবে। পদ্ধতিটার ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমরা যে কাজগুলো আজকাল করি, একটাই জায়গাতেই আমাদের 82% এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস। এর পাশাপাশি আমরা আরও কিন্তু অনেক বেশি এক্সপোর্ট বাড়াতে পারি, সেটা হচ্ছে সার্ভিস সেক্টরস। আপনি যদি দেখেন মিডল ইস্টে, শুধু সৌদি আরাবিয়াতে প্রায় $700 বিলিয়ন প্রজেক্ট হচ্ছে ইয়ন সিটি, ভেরি সাস্টেইনেবল সিটি তৈরি হচ্ছে। ফলে ওইখানে কি পরিমাণ কাজ হবে আপনি যদি চিন্তা করেন। এই কাজ করার জন্য তাদের কন্ট্রাক্টর লাগবে, তাদের হিউম্যান রিসোর্সেস লাগবে, ম্যান পাওয়ার লাগবে, মানে এই প্রত্যেকটা জায়গাতে লোক লাগবে। এই বিজনেসগুলো অনেক ক্ষেত্রে আমাদের মানে প্রতিবেশীরা একটা বড় অংশ দখল করে। আমরা তাদেরকে রিপ্লেস করতে চাই। আমরা ওই জায়গাটাতে আমাদের দেশের এই রিসোর্সেসগুলো আছে, কিন্তু যে লোকটা ওখানে যে একটা ছোট্ট কনস্ট্রাকশন করবে, সে কিন্তু এই কনস্ট্রাকশন করার জন্য সরকারের কাছ থেকে $100,000 নিয়ে যে স্টার্ট করবে, এই স্টার্ট আপ করার জন্য তাকে দেওয়া হচ্ছে না। এটা কিন্তু আগামী সরকার যদি বিদেশে বিনিয়োগ করার ক্ষেত্রেও তো আমাদের এই ধরনের মানে প্রতিবন্ধকতা আছে, যে আমরা আছে। এটাকে পজিটিভলি চিন্তা করে নিয়ে আমরা যদি ওটা দেখি, তাহলে ওই লোকটা সৌদি আরবিয়াতে সেটেলড হবে না, কিন্তু ও কোম্পানি যেটা করবে তার প্রফিটটা কিন্তু পুরোটাই বাংলাদেশে এমিট করবে, তাহলে অ্যাকাউন্টেবিলিটিটা থাকবে। নতুন সরকার যদি আসে, আপনারা মানে কি ধরনের এই পারস্পরিক বোঝাপড়াটা নীতির ক্ষেত্রে আপনারা চান? এবং একই সাথে আমি ওই প্রশ্নটাও করব যে আমি পুরনো অভিজ্ঞতাও যেন ভুলে না যাই, যে কিভাবে মানে রাজনৈতিক গোষ্ঠী, আমলাতন্ত্র এবং ব্যবসায়ী গোষ্ঠী, আমরা বলেছি যে একত্রিতভাবে একটা গোষ্ঠীর স্বার্থ করেছিল, যেখানে ব্যবসায়ী গোষ্ঠীর একটা বড় অংশ যারা সৎভাবে সত্যিকার অর্থে ব্যবসা করতে চান, তারা আবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সো এই ব্যালেন্সটা কিভাবে হবে, যে একই সাথে সরকারের সাথে ব্যক্তি খাতের যোগাযোগ একটা শক্তিশালী জায়গায় থাকতে হবে, এটার ভিতরে একটা স্বচ্ছতা, জবাবদিহিতারও দরকার আছে। আবার অন্য ক্ষেত্রে যদি আমি বলি যে একটা অংশের ব্যবসায়ীর গোষ্ঠী স্বার্থের কাছে যেন সরকারি নীতি জিম্মি না হয়ে যায়, এই ব্যালেন্সটা আমি একটা বড় জায়গা দেখি। সেই ব্যাপারে আপনারা এখন যারা ব্যবসায়িক গোষ্ঠী আছেন, যারা ব্যবসার সাথেই
যুক্ত ছিলেন, হয়তো অতখানি রাজনীতির সাথে যুক্ত না, তাদের মনোভঙ্গিটা কি? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স। আপনি যদি দেখেন বর্তমান সরকার কিন্তু এই বিসিসিআইকে কিন্তু অ্যাক্টিভেট করেন নাই, ঢাকা চেম্বারকে করে নাই, মেট্রোপলিটন চেম্বারকে করে নাই। যতগুলো ট্রেড বডিজ আছে কিংবা ট্রেড অ্যাসোসিয়েশন আছে এদের সাথে কিন্তু কথা বলা দরকার ছিল। বিসিসিআই কিংবা অন্যান্য যেগুলা ট্রেড বডিজ আছে কিংবা ট্রেড অ্যাসোসিয়েশনস আছে তাদের সাথে নতুন সরকার আলোচনা করে আগামীর ব্যবসা কী ধরনের হবে। আগামীর ব্যবসা কিন্তু এআই হবে, আগামীর ব্যবসা হবে নতুন প্রযুক্তির ব্যবসা, আগামীর ব্যবসা হচ্ছে এই এই জেনজিদার যারা আছে তারা আসবে এই ব্যবসায়। তারা কিন্তু এই সনাতনী ব্যুরোক্রেটিক সিস্টেমে থাকতে চায় না। আমি মানে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমসমত 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন যে আপনার প্রত্যাশা কি, কারণ নতুন প্রজন্মের যে ব্যবসায়ীরা আছেন তারা কিভাবে এই সংশ্লেষটা দেখেন? অ্যান্ড আপনি যেটা বলছেন যে মানে এইখানে আমরা কয়েকটা জিনিস আশা করবো। একটা হলো রুল অফ ল, আইন শৃঙ্খলা পরিস্থিতি। ইট হ্যাজ টু বি এনেবলিং ফর কন্ডিউসিভ ফর কন্ডাক্টিং বিজনেস। হ্যাঁ, হয়রানি যেটা যেমন আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি এবার, যেটা আনফর্চুনেটলি ওটা হলো যে আমাদের লিগ্যাল সিস্টেম, হ্যাঁ, ফেক কেস, ফলস কেস, এই টাইপের জিনিস দে হ্যাভ টু ক্ল্যাম্প ডাউন। যে রুল অফ ল, আইনের শাসন যদি না হয় তখন কিন্তু এনেবলিং বিজনেস অ্যাটমসফিয়ার থাকে না। আর আরেকটা হলো যে আমরা সবাই যে পিটিএ এফটিএ যেই কথা বলছি, বাংলাদেশ ব্যাংক যখন কথা বলে, যেই কথা বলে, এক্সপোর্ট ওরিয়েন্টেড কথা বলছি আমরা। এসএমই নিয়ে লোকাল ইন্ডাস্ট্রি, কারণ এলডিসির পরে এসএমই উইল বি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর ইম্পোর্ট সাবস্টিটিউশন। এই জায়গায় নেক্সট গভর্নমেন্ট যাতে এখানে দেখে। আমার দর্শক, আমাদের আলোচনার সময় একদমই শেষ হয়ে গেছে। আমরা আজকে আলোচনা করছিলাম যে ব্যবসায়িক গোষ্ঠীদের কি ধরনের দাবি, কি ধরনের আশা আগামী সরকারের জন্য রয়েছেন। তারা পুরনো অভিজ্ঞতার প্রেক্ষিতে নতুন যেই আমাদের কনটেক্সট আছে পরিপ্রেক্ষিতে তারা তাদের দাবিগুলো বলছেন, এবং নিঃসন্দেহে তারা চান যে বাংলাদেশের ব্যবসা যে পরিবেশ আছে এটা আরও উন্নতি করুক, এবং সেইটাই একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হবে যদি আমরা কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে চাই। আমরা যেটা আশা করব সেটা হলো যে নতুন অর্থনৈতিক নীতিগুলো আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে হবে, এবং এখানে ব্যবসায়িক গোষ্ঠীদের যেমন যুক্ততা থাকবে, তেমনি একই সাথে আমরা নতুন বৈশ্বিক পরিস্থিতির যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যেন সামষ্টিকভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা মোকাবেলা করতে পারি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আনবো। আমরা দেখব অগ্রগতি কেমন হচ্ছে এবং জানতে চাইব কেমন আছে অর্থনীতি।